नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। आपनादेर संगे रयेछि आमि सुब्रत। आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल केरियर उइजडम। बंधुरा राज्ये अन्नपूर्णा योजना प्रकल्प शुरू हये गेल बा अन्नपूर्णा भाण्डार प्रकल्प शुरू हये गेल। गतकाल मुख्यमंत्री शुभेन्दु अधिकारी साংবাদিক सम्मेलन करे এই प्रकल्पेर फर्म प्रकाश करेছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে অথবা অফলাইনে এই প্রকল্পে আবেদন করার ফর্ম পাওয়া যাবে। ইতিমধ্যেই সেই ফর্ম প্রকাশিত হয়ে গেছে। আজকের ভিডিওতে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। এই সম্পূর্ণ ভিডিওতে অনেকটা বড় ফর্ম রয়েছে, 12 পাতার ফর্ম রয়েছে, তাই বলে ভয় পেলে চলবে না। ফর্ম ফিল আপ কিন্তু খুবই সহজ, একদম সহজ ভাষায় পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে ফর্মের সঙ্গে। তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আর আপনাদের কোনো রকম কনফিউশন থাকবে না, সহজে আপনারা একা একা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ socialsecurity.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে অপশানটা রয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তার নিচে 3টি অপশান রয়েছে। প্রথম অপশানে বলা হয়েছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ। এখানে ক্লিক করে আপনারা এই প্রকল্পের ইংরাজি ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তারপর নিচে রয়েছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায়। এখানে ক্লিক করে আপনারা কিন্তু এই প্রকল্পের বাংলা ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তার নিচে রয়েছে অন্নপূর্ণা যোজনা কা ফর্ম ডাউনলোড করে হিন্দি মে। এখানে ক্লিক করে আপনারা এই প্রকল্পের হিন্দির ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এবার আপনারা কিন্তু ইংলিশ ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারেন, বাংলায় ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারেন, অথবা হিন্দি প্রয়োজন হলে হিন্দিতেও কিন্তু ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবেন। আমি এখানে এই ভিডিওতে বাংলায় ফর্ম ফিল আপটা দেখাবো কীভাবে বাংলায় ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা প্রকল্পের বাংলা ফর্ম আপনাদের সামনে ওপেন করলাম। যেখানে প্রথমেই বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে 3টি কলম রয়েছে। প্রথম কলমে বলা হচ্ছে বিভাগ বা ক্ষেত্র, অর্থাৎ যে বিভাগ বা যে ক্ষেত্রের তথ্য আপনাদের কাছে চাওয়া হচ্ছে সেটা উল্লেখ করা রয়েছে। তারপরে বিকল্প অথবা ইনপুট আপনাদের এখানে ফর্ম ফিল আপ করতে হবে বা লিখতে হবে, অথবা অপশান অনুযায়ী আপনাদের টিকমার্ক করতে হবে। এবং তার পাশে রয়েছে নির্দেশনা, অর্থাৎ ডাইরেকশন দেওয়া রয়েছে কোন জায়গায় কী লিখতে হবে। তো এখানে প্রথমেই কতে বলা হচ্ছে পারিবারিক পরিচয়, যার মধ্যে প্রথমেই বলা হচ্ছে 1 নম্বরে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ ফ্যামিলি। আপনাদের পরিবারে প্রধান কিন্তু পুরুষও হতে পারে, আবার মহিলাও হতে পারে। সেটা কিন্তু আপনাদের ফ্যামিলির ওপর নির্ভর করছে আপনাদের পরিবারের প্রধানকে পুরুষ না মহিলা, ঠিক আছে? তো যেই হন না কেন পরিবারের প্রধানের নাম এই জায়গাটা লিখতে হবে, পুরো নাম লিখতে হবে এবং আধার কার্ড অনুযায়ী পরিবারের প্রধানের নাম লিখতে হবে এই জায়গাটায়। এরপর বলা হচ্ছে 2 নম্বরে জন্ম তারিখ। পরিবারের প্রধানের জন্ম তারিখ লিখতে হবে এই জায়গাটায়, দিন মাস বছর এই অনুযায়ী কিন্তু পরপর ডেট অফ বার্থ লিখতে হবে। তারপরে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ। পরিবারের প্রধানের লিঙ্গ কি? অপশান রয়েছে পুরুষ, মহিলা, অন্যান্য। আপনাদের পরিবারের প্রধান যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার পাশে এই বক্সে ক্লিক করতে হবে বা টিকমার্ক করতে হবে। মহিলা হয়ে থাকলে এই বক্সে টিকমার্ক করতে হবে, আর অন্যান্য হয়ে থাকলে এই বক্সে ক্লিক করতে হবে। এরপর বলা হচ্ছে 4 নম্বরে পরিবারের প্রধানের আধার নাম্বার। পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বারটা এই বক্সের মধ্যে লিখতে হবে। এরপর 5 নম্বর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে পরিবারের প্রধানের রেশন কার্ডের আইডি নাম্বারটা এই বক্সে লিখতে হবে। তারপর 6 নম্বরে বলা হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, যেখানে শুধুমাত্র সংখ্যা লিখতে হবে। তো এই বক্সের মধ্যে আপনাদের পরিবারের সংখ্যা লিখে দেবেন, সদস্য সংখ্যা, যে আপনাদের পরিবারে কতজন মেম্বার বা সদস্য রয়েছেন সংখ্যায় আপনারা লিখে দেবেন। 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ঠিকানা। তো আপনাদের সম্পূর্ণ ঠিকানাটা, স্থায়ী ঠিকানা এই বক্সের মধ্যে লিখবেন। এরপর 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যোগাযোগ নাম্বার, যেখানে ব্র্যাকেটে বলা হয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ পরিবারের যে হেড রয়েছে, হেড অফ ফ্যামিলি, পরিবার প্রধানের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করানো আছে সেই নাম্বারটাই এই বক্সের মধ্যে লিখতে হবে।
এরপর 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। তো পরিবারের প্রত্যেক সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, আধার নাম্বার এখানে পরপর লিখতে হবে। যেখানে প্রথম অপশান রয়েছে পরিবারের প্রধান, হেড অফ ফ্যামিলি। তার পাশে অপশান রয়েছে কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো পরিবারের প্রধান যদি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য আবেদন করে থাকে বা করছে, তাহলে কিন্তু এখানে এই হ্যাঁ অপশানটা রয়েছে, এই বক্সের মধ্যে টিক মার্ক করতে হবে। এবার যদি এখানে পরিবারের প্রধান কোনো পুরুষ হয়ে থাকে, এখানে যদি পরিবারে প্রধানের নামটা কোনো পুরুষ হয়ে থাকে, ঠিক আছে, পরিবারের প্রধান যদি কোনো পুরুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু তিনি তো অ্যাপ্লাই করছেন না অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য, তাহলে কিন্তু এখানে হ্যাঁ অপশানে কিছু লেখার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন। আর একটা এখানে বলা হয়েছে যে বয়স 5 বছরের কম হলে আধার নট অ্যাভেলেবেল চিহ্নিত করুন। অর্থাৎ বাড়িতে 5 বছরের নিচে বয়স্ক এমন কোনো বাচ্চা থাকলে তাদের আধার কার্ডের জায়গাটা কিন্তু নট অ্যাভেলেবেল বা এনে লিখতে হবে। ওকে, তো এখানে 1 নম্বরে বলা হচ্ছে সদস্য নাম্বার 1। তো সদস্য নাম্বার 1 যিনি আছেন, আপনার মা হতে পারে বা অন্য কেউ হতে পারে। নাম, তার নাম লিখতে হবে নামের পাশে, জন্ম তারিখের পাশে জন্ম তারিখ লিখতে হবে তারপরে লিঙ্গর পাশে লিঙ্গ লিখতে হবে, পুরুষ না মহিলা। তারপরে এখানে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী রয়েছে এটা লিখতে হবে। তারপরে তার আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে। এবং দেখুন সদস্য নাম্বার 1-এর পাশে একটা অপশান রয়েছে হ্যাঁ বলে। তো সদস্য নাম্বার 1 তিনি যদি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য আবেদন করছেন, তাহলে কিন্তু এখানে হ্যাঁ এই বক্সে টিকমার্ক করতে হবে। যদি সদস্য নাম্বার 1 কোনো মহিলা হয়ে থাকে এবং এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করছেন, তাহলে কিন্তু এখানে হ্যার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। আর পুরুষ সদস্য হয়ে থাকলে কিন্তু এখানে হ্যার বক্সে টিকমার্ক করার দরকার নেই। একইভাবে সদস্য নাম্বার 2 যিনি আছেন, তার নাম লিখতে হবে নামের পাশে, জন্ম তারিখ লিখতে হবে, তারপরে লিঙ্গ লিখতে হবে। এবং তিনিও যদি এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করছেন, তাহলে কিন্তু এখানে এই হ্যার বক্সে টিকমার্ক করতে হবে। আর এখানে এই প্রকল্পে অ্যাপ্লাই না করলে এই বক্সে কিন্তু টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর দেখুন বন্ধুরা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। তো 2 নম্বর সদস্যের পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী রয়েছে লিখতে হবে এখানে পাশে। তারপরে তার আধার নাম্বারটা এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপরে আরও যদি সদস্য থাকে পরিবারে, এখানে অপশান রয়েছে সদস্য নাম্বার 3, সদস্য নাম্বার 4, সদস্য নাম্বার 5, এরকম 5টা অপশান রয়েছে। তো পরপর এখানে সদস্য অনুযায়ী তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী রয়েছে এবং আধার নাম্বার লিখতে হবে। আর যদি 5 বছরের নিচে বয়স্ক কোনো শিশু হয়ে থাকে পরিবারে, তাহলে কিন্তু তার আধার নাম্বারটা লেখার প্রয়োজন নেই। আধার নাম্বারের জায়গাটায় এনে লিখে দেবেন, NA, আর বাকি অপশানগুলো ফিল আপ করে দেবেন। আর পরিবারের বাকি সদস্যরা যদি এখানে এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করে থাকেন বা করছেন, তাহলে কিন্তু হেয়ার বক্সে টিকমার্ক করতে হবে। আর এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অ্যাপ্লাই না করলে কিন্তু হেয়ার বক্সে টিকমার্ক করার দরকার নেই। এরপর 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। অর্থাৎ বন্ধুরা, এই কলামটায় আপনাদের ফিল আপ করতে হবে যে পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেই সঙ্গে IFSC কোড, এগুলো পরপর ফিল আপ করতে হবে। ব্র্যাকেটে বলা হয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। এখানে কিন্তু যে সমস্ত অ্যাকাউন্ট নাম্বারগুলো আপনারা লিখবেন, সেগুলো অবশ্যই ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে কিন্তু অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে, এটা এখানে বলে দেওয়া হয়েছে। তো প্রথমে রয়েছে হেড অফ ফ্যামিলি। তো হেড অফ ফ্যামিলি যিনি আছেন, তার ব্যাংকের নাম এখানে লিখতে হবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বারের পাশে, তারপরে IFSC কোড এখানে লিখতে হবে। একইভাবে সদস্য নাম্বার 1 যিনি আগে লিখেছিলেন একটু আগের কলামটাই, সেই সদস্য নাম্বার 1-এর ব্যাংকের নাম লিখতে হবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, তারপরে IFSC কোড লিখতে হবে। এরপরে এর আগের কলামে যেমনটা লিখেছিলেন সদস্য নাম্বার 2, তার ব্যাংকের নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, তার IFSC কোড ব্যাংকের। একইভাবে সদস্য নাম্বার 3, সদস্য নাম্বার 4 এবং সদস্য নাম্বার 5-এর ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড পরপর এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপর 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এপিক হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নাম্বার সহ। এখানে আপনাদের হেড অফ ফ্যামিলির ভোটার আইডি কার্ডের নাম্বার, সেই সঙ্গে বিধানসভা ক্ষেত্রের নাম এবং সেই সঙ্গে অংশ নাম্বার লিখতে হবে। এগুলো আপনারা আপনাদের যে ভোটার লিস্ট রয়েছে 2026-এর SIR-এর পরে, তো সেই লিস্ট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন যে আপনাদের হেড অফ ফ্যামিলির এপিক নাম্বার কী রয়েছে, ঠিক আছে। ভোটার আইডি কার্ডও পাবেন। তো
তো আপনাদের হেড অফ ফ্যামিলি এপিক নাম্বারের পাশে আপনাদের পরিবারের প্রধানের ভোটার আইডি কার্ডের নাম্বার লিখবেন। তারপরে বলা হচ্ছে বিধানসভা ক্ষেত্র, তার নাম লিখবেন এখানে, এবং তার পাশেই আপনাদের পার্ট নাম্বার বা অংশ নাম্বারটাও লিখে দেবেন, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে সদস্য নাম্বার 1, তার ভোটার আইডি কার্ডের নাম্বার বা এপিক নাম্বারটা এখানে লিখবেন। তারপরে তার বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নাম্বার লিখবেন এখানে। একইভাবে সদস্য নাম্বার 2 যার নাম দিয়েছেন তার ভোটার আইডি কার্ডের নাম, ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখবেন এখানে। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম এবং পার্ট নাম্বারটা এখানে লিখবেন। একইভাবে সদস্য নাম্বার 3 এবং 4 এবং 5 তাদের যদি ভোটার আইডি কার্ড থাকে তো থাকলে ভোটার আইডি কার্ডের নাম্বার বা এপিক কার্ডের নাম্বার লিখবেন তার পাশে, এবং সেই সঙ্গে বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নাম্বার এগুলো পরপর কিন্তু আপনারা লিখে দেবেন আপনাদের ভোটার আইডি কার্ড দেখে দেখে বা আপনাদের ভোটার লিস্ট দেখে দেখে, ঠিক আছে। এরপর 12 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপনাদের কাস্ট কী রয়েছে, এখানে আপনাদের টিকমার্ক করতে হবে। অপশান রয়েছে ইউআর, তারপরে ইউআর ইডব্লিউএস, এসসি এসটি, ওবিসি, পিভি, টিজি। তো যে কাস্ট আপনাদের রয়েছে সেই কাস্ট অনুযায়ী তার পাশের বক্সে আপনাদের টিকমার্ক করতে হবে। সাপোজ আপনি ওবিসি, তাহলে ওবিসির পাশের বক্সে টিকমার্ক করবেন, এবং আপনাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। এরপর খতে বলা হয়েছে রেশন কার্ড অথবা খাদ্য ভর্তুকি, যেখানে বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। ডিজিটাল রেশন কার্ড থাকলে এই হ্যাঁ পাশের বক্সে টিকমার্ক করবেন, আর কার্ড না থাকলে এখানে নার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। তারপরে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে কোন ধরনের কার্ড রয়েছে, AAY অথবা PHH নাকি SPHH নাকি RKSY1 নাকি RKSY2 নাকি ভর্তুকিহীন, যে কার্ড থাকবে তো সেই কার্ডের পাশে আপনাদের টিকমার্ক করতে হবে। সাপোজ আপনাদের রয়েছে PHH কার্ড, তাহলে এর পাশের বক্সে টিকমার্ক করতে হবে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি আপনারা রেশন দোকান থেকে মাসিক রেশন তোলেন তাহলে এখানে হ্যার পাশে টিকমার্ক করতে হবে, আর না তুললে এখানে নার পাশে টিকমার্ক করতে হবে। তারপরে গতে বলা হয়েছে সম্পদ, যেখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যার পাশে টিকমার্ক করবেন, আর যদি না থাকে তাহলে নার পাশে টিকমার্ক করতে হবে। তারপরে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে পারিবারিক জমির মালিকানা, যদি আপনাদের নিজস্ব জমি থাকে, ঠিক আছে, পরিবারের জমি থাকে তাহলে হ্যার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। আপনাদের পরিবারে কোনো জমি না থাকলে এখানে নার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। এরপর দেখুন বন্ধুরা, ডান দিকে বলা হয়েছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। তো আপনাদের জমি থাকলে, পরিবারের কোনো জমি থাকলে তো সেই জমির এই ডকুমেন্টগুলো লাগবে, জেরক্স কপি। তারপরে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, শতকে আপনাদের লিখতে হবে। তো পরিবারের প্রত্যেক সদস্যের জমি থাকতে পারে না থাকতে পারে, যদি জমি থাকে সবার জমির পরিমাণটা আপনার হিসাব করে নেবেন, এবং হিসাব করে আপনাদের শতকে এই জায়গাটা লিখতে হবে। এবং সেই সঙ্গে বলা হয়েছে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি, এগুলো আপনাদের জেরক্স কপি লাগবে। তারপরে 4 নম্বরে বলা হয়েছে যানবাহন, আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। অর্থাৎ আপনাদের পরিবারে বা আপনার যদি কোনো অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি থাকে তাহলে আপনাদের এখানে হ্যার পাশের বক্সে টিকমার্ক করতে হবে, আর 4 চাকার গাড়ি না থাকলে এখানে নার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। যদি গাড়ি থাকে তাহলে কিন্তু আপনাদের গাড়ির নাম্বার এই জায়গাটায় উল্লেখ করতে হবে গাড়ির সংখ্যার পাশে, এবং তার নিচে দেখুন লেখা রয়েছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, এই জায়গাটায় লিখতে হবে। এবং তারপরে দেখুন বন্ধুরা বলা হচ্ছে গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল। যদি আপনাদের গাড়ি বা জিপ বা ট্র্যাক্টর থাকে তাহলে কিন্তু এখানে মডেল নাম্বার পরপর এখানে লিখতে হবে, ঠিক আছে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি আপনাদের পরিবারের কারো স্বাস্থ্য বিমা করা থাকে বা হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে কিন্তু এখানে সমস্ত তথ্য ইনপুট করতে হবে। যদি না করা থাকে তাহলে আপনারা নার বক্সে টিকমার্ক করবেন, আর কিছু করার দরকার নেই। আর যদি আপনাদের কারোর হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে এখানে হ্যার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। এবং তারপরে এখানে হেড অফ ফ্যামিলি অপশান রয়েছে, ঠিক আছে। তো হেড অফ ফ্যামিলির সরকারি ক্ষেত্রে বিমা করা আছে নাকি বেসরকারি বিমা করা আছে,
অপশান অনুযায়ী আপনাদের টিকমার্ক করতে হবে। সরকারি হয়ে থাকলে এখানে এই বক্সটা টিকমার্ক করতে হবে, বেসরকারি হয়ে থাকলে এই বক্সে টিকমার্ক করতে হবে, এবং তারপরে বিমার অঙ্ক, বিমার পরিমাণ কত রয়েছে এবং প্রিমিয়ামের বিবরণ অর্থাৎ কী ধরনের বিমা করা আছে বিমার নামটা এখানে লিখতে হবে। এরপর দেখুন বন্ধুরা, সদস্য নাম্বার 1-এ যার নাম লিখেছেন তার যদি কোনো সরকারি বিমা করা থাকে তাহলে সরকারির পাশের বক্সে টিকমার্ক করতে হবে, আর যদি বেসরকারি বিমা করা থাকে তাহলে বেসরকারি বিমার পাশের বক্সে টিকমার্ক করা থাকে। যদি দুটো বিমাই করা থাকে তাহলে কিন্তু দুটোই টিকমার্ক করতে হবে। এবং এখানে বলা হচ্ছে বিমার অঙ্ক, কত টাকা বিমা করা আছে এবং বিমার বিবরণ বা নাম এখানে লিখতে হবে। একইভাবে সদস্য নাম্বার 2, সদস্য নাম্বার 3, সদস্য নাম্বার 4 এবং সদস্য নাম্বার 5-এর যদি কোনো বিমা করা থাকে সেগুলো কিন্তু পরপর লিখতে হবে। তারপরে ঘতে বলা হয়েছে আয় বা পেশা, যেখানে 1 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। যদি আপনাদের পরিবারে কেউ আয়কর বা ট্যাক্স দিয়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে হ্যাঁতে টিকমার্ক করতে হবে। আর যদি কেউ ট্যাক্স না দেয়, আয়কর বা ইনকাম ট্যাক্স না দেয়, তাহলে কিন্তু নার বক্সে টিকমার্ক করতে হবে, ঠিক আছে। তারপরে 2 নাম্বার পয়েন্টে বলা হয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড কি আছে। যদি হ্যাঁ হয়, যদি প্যান কার্ড থাকে তাহলে হ্যার বক্সে টিকমার্ক করবেন, আর যদি না হয় তাহলে নার বক্সে টিকমার্ক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু হ্যার বক্সে টিকমার্ক করার পরে হেড অফ ফ্যামিলির তার যদি প্যান কার্ড থাকে তার নাম লিখতে হবে, তারপরে তার প্যান নাম্বার দিতে হবে, তারপরে সদস্য নাম্বার 1-এর নাম লিখতে হবে, তার প্যান নাম্বার দিতে হবে। এভাবে প্রত্যেকটা সদস্যর প্যান কার্ড থাকলে তার নাম এবং প্যান কার্ডের নাম্বার পরপর এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপরে দেখুন বন্ধুরা, 3 নাম্বার পয়েন্টে বলা হয়েছে কর্মসংস্থানের ধরন। তো এখানে প্রথমেই হেড অফ ফ্যামিলি বা পরিবারের প্রধানের কর্মসংস্থানের ধরন এখানে জানতে চাওয়া হয়েছে, যেখানে প্রথম অপশান রয়েছে সরকারি ক্ষেত্র। সরকারি ক্ষেত্রে কাজ করলে এই বক্সে টিকমার্ক করতে হবে। তারপরে বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকলে এই বক্সে টিকমার্ক করতে হবে। তারপরে সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত অর্থাৎ উদ্যোক্তা বা ব্যবসায়ী বা মালিক হয়ে থাকলে পাশের বক্সে টিকমার্ক করতে হবে। অথবা আংশিক সময়ে কর্মরত বা পার্ট টাইম কোনো কাজ করেন তাহলে পাশের বক্সে টিকমার্ক করতে হবে। অথবা অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগর বা শিল্পী বা কৃষক হয়ে থাকলে এই পাশের বক্সে টিকমার্ক করতে হবে। তারপরে পরিযায়ী শ্রমিক হয়ে থাকলে এই পাশের বক্সে টিকমার্ক করতে হবে। অথবা বেকার হয়ে থাকলে বেকারের পাশে টিকমার্ক করতে হবে, বা অন্যান্য হয়ে থাকলে এখানে অন্যান্যের পাশের বক্সে টিকমার্ক করতে হবে। এবং উপযুক্ত নথি, যদি সরকারি ক্ষেত্রে কাজ করেন বা বেসরকারি কোনো জায়গায় কাজ করেন তো সেই ডকুমেন্ট কিন্তু আপনাদের জমা করতে হবে, ডকুমেন্টের জেরক্স কপি জমা করতে হবে। একইভাবে আপনাদের পরিবারের সদস্য নাম্বার 1-এ যার নাম লিখেছেন তিনি কি করেন, সরকারি ক্ষেত্রে কাজ করলে টিকমার্ক করবেন, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকলে টিকমার্ক করবেন। মানে আগেরটার মতো সেম, যে কাজ করেন যিনি সেই সদস্যের কিন্তু সেই তথ্য এখানে টিকমার্ক করতে হবে, ঠিক আছে। তারপরে সদস্য নাম্বার 2, সদস্য নাম্বার 3, সদস্য নাম্বার 4 এবং সদস্য নাম্বার 5 কী কাজ করেন এখানে অপশান অনুযায়ী কিন্তু টিকমার্ক করতে হবে। এরপর দেখুন বন্ধুরা, 4 নাম্বার পয়েন্টে বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা লিখতে হবে। তো এখানে ডান দিকে বলা হয়েছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য। তো আপনাদের পরিবারে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন রয়েছে সংখ্যাটা এখানে লিখবেন, এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন রয়েছেন সেই সংখ্যাটা এখানে লিখবেন। এবং তারপরে দেখুন বলা হয়েছে পরিবারের প্রধান হেড অফ ফ্যামিলি তিনি শিক্ষিত নাকি অশিক্ষিত টিকমার্ক করতে হবে সেই অনুযায়ী। তারপরে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এখানে পাশে লিখতে হবে। একইভাবে সদস্য নাম্বার 1-এ যার নাম লিখেছেন তিনি শিক্ষিত হয়ে থাকলে টিকমার্ক করবেন শিক্ষিতর পাশে, অশিক্ষিত হয়ে থাকলে অশিক্ষিতর পাশে টিকমার্ক করবেন। শিক্ষিত হয়ে থাকলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে টিকমার্ক লিখতে হবে আপনাদের, ঠিক আছে। একইভাবে আপনাদের সদস্য নাম্বার 2, সদস্য নাম্বার 3, 4, 5 প্রত্যেকের শিক্ষার বিষয়টা কিন্তু লিখতে হবে, শিক্ষিত নাকি অশিক্ষিত, এবং শিক্ষিত হয়ে থাকলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে পরপর এখানে লিখতে হবে। এরপর 5 নাম্বার পয়েন্টে বলা হয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। আপনাদের পরিবারের মধ্যে যদি কেউ কোনো সাংবিধানিক পদে ছিলেন বা আছেন, বা মন্ত্রী বা সাংসদ বা বিধায়ক বা পৌরসভার বা পঞ্চায়েতের কোনো পদে ছিলেন বা এই মুহূর্তে আছেন, তাহলে কিন্তু হ্যার পাশের বক্সে টিকমার্ক করতে হবে, আর না থাকলে নার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। এবং যদি কেউ কোনো পদে থাকেন তাহলে কিন্তু ফ্যামিলির সদস্য নাম্বারটা যিনি আছেন বা ছিলেন সেই সদস্য নাম্বারটা কিন্তু লিখতে হবে। অর্থাৎ
আপনাদের সদস্যের যে নাম্বারটা আগে লিখেছিলেন আপনাদের সদস্য নাম্বারের পাশে, ঠিক আছে, নাম, তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের সদস্য নাম্বার এখানে লিখতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা। তো এই সংক্রান্ত যদি কোনো পদে কেউ থেকে থাকে বা এই মুহূর্তে আছে তাহলে কিন্তু সেই ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। যদি আপনাদের ফ্যামিলির কেউ সরকারি কোনো পেনশন পেয়ে থাকে তাহলে কিন্তু হ্যার পাশের বক্সে টিকমার্ক করতে হবে, আর সরকারি পেনশন না পেলে নার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকে তার সদস্য নাম্বারটা লিখতে হবে এখানে, ঠিক আছে, কত নাম্বার ফ্যামিলি মেম্বার লিখতে হবে। এবং ফ্যামিলির যদি কেউ সরকারি পেনশনভোগী হয়ে থাকে তাহলে পেনশন স্লিপ এটা কিন্তু জেরক্স কপি এখানে জমা করতে হবে। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে। যদি আপনাদের পরিবারের কারো জিএসটি নাম্বার থাকে তাহলে কিন্তু এখানে হ্যার পাশের বক্সে টিকমার্ক করতে হবে, না থাকলে নার পাশের বক্সে টিকমার্ক করতে হবে, ঠিক আছে। এবং জিএসটি নাম্বার যদি থাকে তাহলে কিন্তু জিএসটি ইন এর পাশের জায়গাটাই জিএসটি নাম্বার দিতে হবে। 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের মোট বার্ষিক আয় কত টাকায় লিখতে হবে। তো পরিবারের ইনকাম কত বছরে এখানে লিখতে হবে আপনাদের ইনকাম কত পরিবারে। এরপর দেখুন বলা হচ্ছে অন্যান্য পরিচয় নথি, যেখানে 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। যদি আপনাদের পরিবারের কেউ সিএ জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে কিন্তু এখানে লিখতে হবে। যদি কেউ অ্যাপ্লাই না করে থাকে তাহলে কিন্তু প্রযোজ্য নয়, এই অপশানটা সিলেক্ট করতে হবে। দেখুন প্রথমে রয়েছে পরিবারের প্রধান, হেড অফ ফ্যামিলি, তিনি যদি সিএতে অ্যাপ্লাই না করে থাকেন তাহলে কিন্তু প্রযোজ্য নয়, এই পাশের বক্সে টিকমার্ক করতে হবে। আর যদি তিনি করে থাকেন অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন নাম্বারটা এই জায়গায় লিখতে হবে, ঠিক আছে। এবং তারপরে ইস্যু করা হয়েছে, যদি ইস্যু করা থাকে সার্টিফিকেট, তো সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখতে হবে, ঠিক আছে। একইভাবে সদস্য নাম্বার 1, তিনি যদি সি এর জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু এখানে সি এর অ্যাপ্লিকেশন নাম্বার লিখতে হবে, এবং সি এর যদি সার্টিফিকেট পেয়ে যায় সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে। আর যদি তিনি অ্যাপ্লাই না করে থাকেন তাহলে কিন্তু প্রযোজ্য নয়, এই বক্সে ক্লিক করলে বা টিকমার্ক করলে কিন্তু হয়ে যাবে। একইভাবে সদস্য নাম্বার 2, সদস্য নাম্বার 3, 4, 5 প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু যদি সিএতে সে অ্যাপ্লাই না করে থাকে তাহলে কিন্তু প্রযোজ্য নয়, এই বক্সটায় টিকমার্ক করতে হবে। আর যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে কিন্তু সি এর অ্যাপ্লিকেশন নাম্বার এবং সার্টিফিকেট নাম্বার থাকলে এগুলো লিখতে হবে, ঠিক আছে। এরপর 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে অন্যান্য, যেখানে বলা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি, তারপরে কিষাণ ক্রেডিট কার্ড এআরডি, কেসিসি এআরডি, তারপরে শিল্পী ক্রেডিট কার্ড বা আর্টিসান ক্রেডিট কার্ড, এরপরে মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা এমজে সিসি, এছাড়া শিক্ষার্থী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট সিসি, এরকম কোনো কার্ড থাকে যদি আপনাদের পরিবারের কারোর, সেগুলো কিন্তু লিখতে হবে। প্রথমে রয়েছে পরিবারের প্রধান, হেড অফ ফ্যামিলি, তার যদি কার্ড থাকে কার্ড নাম্বার লিখতে হবে, ঠিক আছে। এবং তারপরে আইডি সংখ্যা লিখতে হবে, তারপরে যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা এখানে লিখতে হবে। এবং দেখুন ডান দিকে বলা হয়েছে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ এখানে লিখতে হবে এই বক্সটার মধ্যে। তারপরে সদস্য নাম্বার 1 যিনি আছেন তার যদি কোনো কার্ড থাকে এরকম, সেই কার্ডের নাম্বার, আইডি সংখ্যা লিখতে হবে, এবং যে ডেটে ইস্যু করা হয়েছে সেই ডেটটা এখানে লিখতে হবে। একইভাবে কিন্তু সদস্য নাম্বার 2, 3, 4, 5 প্রত্যেকের যদি এরকম কোনো কার্ড থাকে সেই কার্ডের নাম্বার, আইডি সংখ্যা এবং যে তারিখ ইস্যু করা হয়েছে সেগুলো পরপর লিখতে হবে, না থাকলে লেখার দরকার নেই। এরপর দেখুন বন্ধুরা 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেগুলো আপনাদের লিখতে হবে। তো দেখুন বন্ধুরা 2026-এ এসআইআর লিস্টে যদি আপনাদের পরিবারের কারো নাম কেটে গিয়ে থাকে এবং সে যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকে তাহলে কিন্তু এখানে সেগুলো লিখতে হবে। আর যদি কারোর নাম না কেটে থাকে, কেউ যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই না করে থাকে তাহলে কিন্তু এখানে প্রযোজ্য নয়, এর পাশের বক্সে টিকমার্ক করতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে পরিবারের প্রধান, তো তিনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই না করে থাকেন তাহলে কিন্তু এখানে প্রযোজ্য নয়, তার পাশের বক্সে টিকমার্ক করতে হবে, ঠিক আছে। আর যদি তিনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু এখানে হ্যার পাশের বক্সে টিকমার্ক করতে হবে, এবং অ্যাপিল যে নাম্বারটা রয়েছে অ্যাপ্লাই করার পরে যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার যে নাম্বারটা তিনি পেয়েছেন এটা কিন্তু লিখতে হবে তার পাশে এই জায়গাটায়, ঠিক আছে। তারপরে দেখুন সদস্য নাম্বার 1, তিনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন বা এসআরএ নাম বাদ পড়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে হ্যার বক্সে টিকমার্ক করতে হবে, এবং তিনি যে অ্যাপিল করেছেন ট্রাইব্যুনালে সেই অ্যাপিল নাম্বারে কিন্তু এখানে লিখতে হবে। আর যদি নাম বাদ পড়ে না থাকে এবং ট্রাইব্যুনালে অ্যাপ্লাই না করে থাকে তাহলে
প্রযোজ্য নয় এই বক্সটায় টিকমার্ক করতে হবে। একইভাবে সদস্য নাম্বার 2, 3, 4, 5 প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই। যদি নাম বাদ পড়ে থাকে এবং ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকে তাহলে হ্যার বক্সে টিকমার্ক করতে হবে এবং অ্যাপিলের যে নাম্বারটা তিনি পেয়েছেন অ্যাপিল করার পরে সেই নাম্বারটা লিখতে হবে। আর যদি নাম বাদ না পড়ে থাকে এবং ট্রাইব্যুনালে অ্যাপ্লাই না করে থাকেন তাহলে কিন্তু প্রযোজ্য নয়, এর পাশের বক্সে টিকমার্ক করলেই হয়ে যাবে। এরপর দেখুন চতে বলা হয়েছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, যেখানে 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি আপনাদের ফ্যামিলির মধ্যে কোনো বাচ্চা থাকে যে স্কুলে পড়ে তাহলে সেগুলো কিন্তু আপনাদের ইনপুট করতে হবে। প্রথমে বলা হচ্ছে সদস্য নাম্বার, শিশু সদস্য 1, তো শিশুর নামটা এখানে লিখতে হবে, তারপরে কোন শ্রেণীতে পড়ে লিখতে হবে, তারপরে বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং কী টাইপের বিদ্যালয়ে পড়ে, সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সার্ড বিদ্যালয় হয়ে থাকলে এই পাশের বক্সে টিকমার্ক করতে হবে। আর যদি বেসরকারি বিদ্যালয় হয়ে থাকে তার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। যদি স্বীকৃত মাদ্রাসা হয়ে থাকে পাশের বক্সে টিকমার্ক করতে হবে, অথবা অন্যান্য মাদ্রাসা হয়ে থাকলে তার পাশের বক্সে টিকমার্ক করতে হবে, বা অন্যান্য স্কুল হয়ে থাকলে সেটা কী টাইপের স্কুল এখানে কিন্তু উল্লেখ করতে হবে। দেখুন বলে দেওয়া হয়েছে যে ওপেন স্কুল হলে লিখতে হবে, তারপরে হোম স্কুলিং ইত্যাদি হলে সেগুলো কিন্তু এখানে অন্যান্যর পাশে উল্লেখ করতে হবে এবং অন্যান্যর পাশের বক্সে টিকমার্ক করতে হবে। এরপর দেখুন বন্ধুরা বলা হচ্ছে শিশু সদস্য নাম্বার 2, যদি আপনাদের পরিবারে একাধিক শিশু থাকে যারা স্কুলে পড়ে তাহলে কিন্তু পরপর এখানে অপশান রয়েছে সদস্য নাম্বার, পরিবারের সদস্য নাম্বার লিখতে হবে, এটা আপনি প্রথমেই লিখেছেন সেটা লিখবেন। তারপরে আপনাদের শিশুর নাম লিখতে হবে, কোন শ্রেণীতে পড়ে লিখতে হবে, বিদ্যালয়ের নাম এবং কোন টাইপের বিদ্যালয়ে পড়ে এখানে অপশান সিলেক্ট করে সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক আছে, এরকম করে 4টি অপশান রয়েছে, এখান থেকে আপনাদের প্রয়োজন মতো এগুলো ফিল আপ করে নেবেন। আর যদি আপনাদের বাড়িতে কোনো শিশু না থাকে তাহলে কিন্তু এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপরে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা কী রয়েছে, যেখানে শিশু সদস্য 1 বলা হয়েছে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে অথবা সম্পূর্ণ হয়েছে, তাহলে তার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। যদি টিকাকরণ করা হয়নি এমন হয়ে থাকে তাহলে কিন্তু তার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। আর যদি কোনো শিশু না থাকে বাড়িতে তাহলে কিন্তু এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, একই সঙ্গে ডান দিকে বলা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না থাকে তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ এবং টিকা না নেওয়ার কারণ, এগুলো কিন্তু এখানে পরপর উল্লেখ করতে হবে। এরপর দেখুন 6তে বলা হয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, যেখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। এখানে দেখুন অপশান রয়েছে পরিবারের প্রধান, প্রথমেই তো পরিবারের প্রধান যদি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তাহলে কিন্তু হ্যার পাশের বক্সে টিকমার্ক করতে হবে, আর না পেয়ে থাকলে নার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। ডান দিকে বলা হয়েছে যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন এবং প্রকল্প থেকে বেরিয়ে যেতে চাইলে টিক বক্সে কিন্তু টিকমার্ক করতে হবে। তো দেখুন এখানে বলা হয়েছে প্রকল্পের নাম, তারপরে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, অর্থাৎ সেই প্রকল্পের টাকা কি আপনি বন্ধ করতে চান, এগুলো আপনাদের লিখতে হবে। যদি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকে ডিবিটির মাধ্যমে তো সেই প্রকল্পের নাম এখানে পরপর লিখতে হবে, 1, 2, 3, 4, 5 করে 5টি অপশান রয়েছে। যদি কেউ কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকে তাহলে কৃষক বন্ধু লিখবেন, যদি বেকার ভাতার টাকা পেয়ে থাকে বেকার ভাতা লিখতে হবে, যদি ওল্ড এজ পেনশন সেই টাকা পেয়ে থাকে বৃদ্ধ ভাতা সেটা লিখতে হবে, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকলে লিখতে হবে। ঠিক আছে, তো এখানে যদি সেই প্রকল্প থেকে আপনি বেরিয়ে আসতে যান তাহলে কিন্তু তার পাশের বক্সে টিকমার্ক করতে হবে, এই হ্যার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। আর সেই প্রকল্প থেকে যদি আপনি বেরিয়ে আসতে না চান তাহলে কিন্তু টিকমার্ক করার দরকার নেই। এরপর দেখুন সদস্য নাম্বার 1, 2, 3, 4 করে এখানে মোট 5টি অপশান রয়েছে। ঠিক আছে, 5 জন সদস্যর এখানে ইনপুট করা যাবে। তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই, যদি সরকারি কোনো প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পেয়ে থাকে তাহলে হ্যার পাশের বক্সে টিকমার্ক করতে হবে এবং কোন কোন প্রকল্পের টাকা তিনি পাচ্ছেন এখানে পরপর 1, 2, 3, 4 অপশান রয়েছে, সেই প্রকল্পের নাম লিখতে হবে। এবং যদি কোনো প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে না পেয়ে থাকেন তাহলে কিন্তু নার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। আর যদি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং সেই প্রকল্প থেকে আপনি বেরিয়ে আসতে চান বা সেই প্রকল্পের টাকা না পেতে চান তাহলে কিন্তু সেই প্রকল্পের নাম লিখে তার পাশে হ্যার বক্সে টিকমার্ক করতে হবে। ঠিক আছে, আর পেতে চাইলে হ্যার পাশের বক্সে টিকমার্ক করার দরকার নেই। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে বাদ দেওয়া হলে কারণ,
অফিসার কর্তৃক পূরণীয়, এগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে না, এগুলো অফিসাররা ফিল আপ করবেন, এগুলো ফাঁকা রাখবেন। তারপরে বর্গের চতে বলা হয়েছে ঘোষণা ও সম্মতি। তো এখানে বলা হচ্ছে আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী। তো এখানে সম্মত, এই পাশের বক্সে টিকমার্ক করতে হবে, ঠিক আছে। এবং দেখুন এখানে বলা হয়েছে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এগুলো আপনারা পড়ে নিলেন, পড়ে নেওয়ার পর এখানে স্বাক্ষর রয়েছে, এই জায়গায় আপনার একটা সই করতে হবে, ঠিক আছে। এবং তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে দ্রষ্টব্যের মধ্যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তো সেটা কিন্তু পরিবার। যদি আপনাদের পরিবারের প্রত্যেক সদস্য একটা ফ্যামিলির মধ্যে থাকে এবং একটা রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করে, তো তারা কিন্তু একটা ফ্যামিলির মধ্যে পড়বে সেই সদস্যগুলো, ঠিক আছে। এটা এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে দেখুন শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এগুলো আপনাদের ফিল আপ করতে হবে না, এগুলো অফিসাররা ফিল আপ করে দেবেন। ওকে, এভাবে সিম্পলি আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এবং কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে পরপর আপনাদের বুঝিয়ে দিয়েছি। তা সত্ত্বেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে ফর্ম ফিল আপ নিয়ে, অবশ্যই কিন্তু কমেন্টে প্রশ্ন করবেন। আপনাদের যা যা জানার অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিয়ে দেবেন, আপনাদের সে বিষয়ে সঠিক সময় ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।